লেখিকা পূবালী ব্যানার্জি মুখার্জির প্রেমপত্র। ধীরে ধীরে নিজের ঘরে এসে বসল পুলক। পড়ন্ত বিকেলের হালকা রোদ্দুর মেখে দাঁড়ালো কয়েক মুহূর্ত নিজের সাধের জানলায়। খাবার দাবারের পালাও শেষ হয়ে এলো প্রায়। লাস্ট ব্যাচ খেতে বসেছে, সবার সাথে দেখা করে এসেছে সে। শেষ অবধি থাকতে আর মন চাইল না। শুধু 3জন শ্মশান যাত্রী দুপুরে আসতে পারেনি, রাতে আসবে বলে কিছু খাবার তুলে রাখতে বলে দিয়েছে তিথিকে। সব ওরাই তো সামলাচ্ছে। শীতের দিন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঝপ করে সন্ধ্যা নেমে পড়বে এক্ষুনি। অভ্যেসবশত ঠাকুর ঘরের দিকে তাকিয়ে ফেললো একবার। কেন যেন মনে হলো এখনই ধূপকাঠির গন্ধের সাথে সাথে শাঁখ বাজানোর আওয়াজ ভেসে আসবে ওখান থেকে। পরক্ষণে মনে পড়ল এসব কাজের যে কাজী, সেই যে গড়হাজির আজ তাকে ছেড়ে পাড়ি দিয়েছে অজানার উদ্দেশ্যে। কে জানে ইতিমধ্যে হয়তো পৌঁছেও গেছে। তিথি ওদিকে অতিথি নিয়ে ব্যস্ত, মিঠাই ছোট মেয়ে নিয়ে নাস্তা নাবুদ। ভাবতে ভাবতেই মনে পড়ল মিঠাইয়ের মেয়ের 5 বছরের জন্মদিনের জন্য একজোড়া কানের দুল গড়িয়ে রেখেছিল ছন্দা। পুলককে দেখিয়েও ছিল, কিন্তু সেই জন্মদিনের 5 দিন আগে নিজেই যে চলে যাবে সেটা কি আর সে নিজেই জানতো? ওই সময় মনে থাকলেও অসুচের বাড়িতে ঠিক যেন খেয়াল হয়নি। আলমারির ভেতরটায় যে কোথায় কি আছে কিছুই কোনোদিন পুলক জানেনি। সবটাই ছন্দার নিজস্ব এলাকা ছিল যে। কোথাও বেরোনোর আগে নিজের দরকারি কাজের জিনিসপত্র সবসময় বিছানায় গুছিয়ে রাখা অবস্থায় পেয়ে এসেছে। নিজের জামা কাপড়ের কোনো হিসেবই ছিল না পুলকের কোনো কালেই। বাকিদের তো প্রশ্নই নেই। আলমারির অবস্থান জানা ছাড়া তার ভেতরের জিনিসপত্র নিয়ে বরাবর উদাসীনই থেকেছে পুলক। ছন্দার কাজের দরকারে টাকা করি এটিএম থেকে তুলে তুলে সারা হয়েছে। বেশিরভাগই অনলাইন পেমেন্ট সেরেছে মন্টু। আর এ বাড়ির ও বাড়ির আত্মীয় স্বজন, কাজের লোকজনে ভর্তি বাড়িতে আলমারি প্রায় তালাবন্ধই থেকেছে এই কদিন। কানের দুল জোড়া তো আলমারিতেই রাখার কথা ভেবে চাবি খুঁজছিল পুলক। খুঁজে বেড়ানোই সার। কোথায় থাকে বা আছে তার কোনো হদিশ না পেয়ে জানালার পাশের আরাম কেদারাটায় বসে পড়ল সে। প্রায় সঙ্গে সঙ্গে চোখে পড়ল দরজার পেছনে ঝুলিয়ে রাখা ছন্দার কাঁধের ব্যাগটার দিকে। ওখান থেকে একদিন কি যেন ছন্দাকে বের করতে দেখেছিল না পুলক? উঠে গিয়ে এদিক ওদিক হাতড়াতে গিয়ে যেন শক্ত কি ঠেকলো হাতে। বের করে দেখলো সেই চাবি গোছাই বটে। আলমারির চাবির সাথে আরও কিছু চাবি আছে, সবগুলো মনে পড়ল না। উঠে গিয়ে আলমারির চাবি খুঁজে ভেতরের তাকে হাতড়াচ্ছিল পুলক। প্রথমে মনে হলো এই ছোট দুটো দুল কি করে এত জামাকাপড়ের মধ্যে থাকবে, আর থাকলেও তা খুঁজে পাওয়া যাবে কি করে। তারপর পাশের আরেকটা ছোট্ট লকার দেখে সেটার ভেতরে রাখার আশা সম্ভাবনার কথা মাথায় এলো। একটু খুঁজতে সেই গোছার মধ্যে ছোট্ট একটা চাবিও চোখে পড়ল পুলকের। খুলে একটু এদিক ওদিক হাত দিতেই ছোট্ট লাল ভেলভেটের গয়নার বাক্সে রাখা দুলজোড়া বেরিয়ে এলো মুহূর্তেই। বের করতে গিয়ে চোখে পড়ল কিছু কাগজের গোছা। কোনো দরকারি কাগজ ভেবে হাতে নিয়ে প্রেরকের নাম খুঁজে না পেয়ে কৌতূহল বশত চিঠি বের করে পড়তে শুরু করতে গিয়ে একটা হোঁচট খেলো পুলক। সম্বোধন শুরু হয়েছে প্রিয় ইন্দু দিয়ে। ইন্দু যে ছন্দার বিয়ের আগের নাম ছিল, পুলক নিজেই ভুলতে বসেছিল সেটা। ছন্দার বাপের বাড়ির দিকের কারোর চিঠি হবে ভেবে চিঠির শেষটা দেখে আরেকবার চমকে উঠল পুলক। একান্ত তোমারই লিখে শেষ, কোনো নাম নেই, বছর 30 আগের তারিখ দেওয়া চিঠি। চিঠির কিছুটা পড়ে পুলকের আর সন্দেহ রইল না যে ছন্দাকে পাঠানো কারোর প্রেমপত্র। তড়িঘড়ি বাকি চিঠিগুলো দেখতে গিয়ে বুঝল একজন প্রেরকেরই হাতের লেখা সবগুলো। মৃতা স্ত্রীর প্রেমপত্র হাতে নিয়ে বুকে হঠাৎ একটা অদ্ভুত কষ্ট অনুভব করছিল পুলক। যে নেই তার অতীত নিয়ে ঘাটাঘাটি কি এই মুহূর্তে অনুচিত নয়? ভেবেও নিজেকে সামলানো বড্ড কঠিন যে। চিন্তা, অভিমান, অপমান সব বোধ ছাড়িয়ে প্রবল হয়ে উঠছে কৌতূহল, আর তার সাথে একটা অন্ধ রাগ। একটু ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আত্মীয় স্বজনরা কাছে পিঠেই রয়েছে। দেবে সবার সামনে ছন্দার ভালো মানুষের মুখোশ খুলে? বাড়ির আদর্শ বউ, মা শাশুড়ি, আর তার আড়ালে থাকা আসল মানুষটা। আবার ভেতরে লকারে ঢুকিয়ে আলমারি তালা দিয়ে আরাম কেদারাটায় এসে বসল পুলক। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করছিল ছন্দাকে প্রথম দেখার দিনটি। তখন মধ্যপ্রদেশে চাকুরিরত পুলক। ছুটি ছাটায় বাড়ি আসা হতো তো বটেই, বেশিরভাগটাই কেটে যেত কেমিক্যাল কোম্পানির ল্যাবে আর ব্যাচেলার মেসে। হুল্লোড় করতে থাকা দিনের মধ্যেই এক পুজোর ছুটিতে বাড়ি গিয়ে বাবার আদেশ পরের মাসে নাকি বিয়ে ঠিক হয়েছে পুলকের। কদিনের ছুটি নিয়ে চলে আসে যেন বাড়িতে। ইচ্ছে থাকলেও
বাবাকে জিজ্ঞেস করে উঠতে পারেনি পাত্রীর পরিচয়। তখন এমন সব ঘটনা স্বাভাবিক ছিল বটে, কিন্তু তবু মনের মধ্যে একটা স্বল্পবিলাসী মন নিজের মতো কল্পনা করে নিয়েছিল নিজের ভবিষ্যৎ ঘরণীকে। তার সাথে বাস্তবের মিল বা তফাৎ ভেবে ওঠার আগেই একদিন তীব্র শীতের মধ্যরাতের লগ্নে নিজেকে ছাদনাতলায় আবিষ্কার করল পুলক। কোনো বায়োডাটা বা ছবির সাথে পরিচয় হওয়ার আগেই ছোটখাটো কপালে চন্দন, পরনে বেনারসি পরানো বৃড়াবনত স্ত্রীকে আবিষ্কার করে ফেলল সে। তারপর থেকে এতগুলো বছর, কদিন আগে উদযাপিত হওয়া 35তম বিবাহ বার্ষিকী অবধি শুধু নিজের স্ত্রীতেই মগ্ন থেকেছে পুলক। বাইরে আর কিছু ভাবার অবকাশই ছিল না কোনোদিন। তবে এই চিঠিগুলো, ছন্দা কি সুখী হয়নি তবে পুলকের সংসারে? কোনোদিন তো কিছু বোঝা যায়নি ওকে দেখে। হাসি মুখে নিজের কর্তৃত্ব রেখে গেছে বাড়ির প্রতিটা প্রান্তে। বাবা, ব্যস্ত আছো? বাইরে থেকে মন্টুর গলা শুনে চট করে হাতে জিনিসগুলো সামনের ড্রয়ারে ঢুকিয়ে দিল পুলক। তারপর বলল, না কিছু বলবি? ভেতরে আয়। ধীর পায়ে ভেতরে ঢুকে দ্বিতীয় খালি চেয়ারটায় এসে বসলো মন্টু। বেশ ক্লান্ত দেখাচ্ছে ছেলেটাকে। কি হলো রে, খাওয়া হয়েছে? তুই আর তিথি খেলি কিছু? তিথি আর মিঠাই বসেছে। আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না বাবা, খিদে মরে গেছে। কিছু মুখে দিবি না একদম? বাবা, মাকে ছাড়া এই বাড়ি কিছুতেই ভাবতে পারছি না যে। অকস্মাৎ বদলে যাওয়া টপিক শুনে ভালো করে ছেলের দিকে তাকালো পুলক। প্রায় পিঠোপিঠি ছিল দুই ভাই বোন, মন্টু আর মিঠাই। ছন্দার বড় আদরের ছিল মন্টু। বিয়ে হয়ে যাবার পরেও কতদিন ছেলেকে নিজের হাতে ভাত মেখে খাইয়েছে ছন্দা। গত বছর মন্টু চাকরি বদলে বেঙ্গালুরু চলে যাবার সময়ে কেঁদে কেটে একাকার হয়েছিল ছন্দা। পুলক আর তিথি তো হেসেই খুন। পুলক বারবার বলেছিল, এবার তো ছেলেটাকে বড় হতে দাও অন্তত। ছন্দা বলেছিল, আমি জানি ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, অনেক কিছুই একা একা করতে পারে, কিন্তু আমার কাছে যে ও ছোট্টই থেকে যাবে সারা জীবন, সেটা তোমরা বুঝবে না। তিথির সাথে এক অদ্ভুত সৌহার্দ্য ছিল ছন্দার। ছেলের নিজের পছন্দের মেয়েকে এক লহমায় আপন করে নিয়েছিল ছন্দা। এমনও হয়েছে তিথির অফিসের জন্য হুড়োহুড়ি করে বেরোচ্ছে, খাবার না খেয়ে পেছন পেছন প্লেট হাতে খাইয়ে দেবার জন্য ঘুরে বেড়াচ্ছে ছন্দা। মিঠাইয়ের মতন ছেলে মানুষ ছিল তিথি ছন্দার কাছেও। প্রথম দিকে তিথিকে সংসারের কাজে কোনো সাহায্য না করতে দেখে একটু অসন্তুষ্ট হয়ে পুলক একাধবার বলে ফেলেছে, একটু তো হাত লাগাতে বলতে পারো তিথিকে, তুমি একা আর কত করবে। ছন্দা খুব হাসত। তারপর বলেছিল, সংসারে এসেই মানুষ সব শেখে না গো, এখন কটা দিন একটু ফাঁকায় হাত পা খেলিয়ে নিক, আমরা আর কতদিন বলো, তারপর তো সব ওদেরকেই সামলাতে হবে। আরও এত ভালো নিজের কাজ সামলায়, সংসার সামলানো ওর জন্য কঠিন কিছু হবে না, কটা দিন যেতে তো দাও। সত্যি খুব ধীরে ধীরে বাড়ির অনেক কাজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছিল তিথি। 3 বছরের ঘরকন্যার পরে যখন বেঙ্গালুরু চলে গেল মন্টু, তিথি এ বাড়িতেই থেকে গেল। নিপুণ সাংসারিক বুদ্ধিতে তিথির বাবা মায়ের সাথে যোগাযোগ রেখে পারিবারিক সম্পর্ক দৃঢ় করেছিল ছন্দা ধীরে ধীরে। এত সংসার ভালোবাসা, সাংসারিক মেয়ে ছিল ছন্দা, তার সাথে ওই চিঠিগুলো কিছুতেই মেলানো যায় না যেন। বাবা, কি ভাবছো, ঠিক আছো তো? সম্বিত ফিরে পুলক দেখলো ধাক্কা দিচ্ছে মন্টু। একটু ভয়ার্ত মুখ, বোধহয় আচমকা চুপ হয়ে যেতে দেখে চিন্তায় পড়ে গেছে। একটু বোকা বোকা মুখে হাসলো পুলক। আমি ঠিক আছি রে, তোর মার কথা মনে পড়ে গেল আসলে, তুই বললি তো তাই। এবার তাহলে কি করবে ভেবেছো কিছু? কি করব? তুমি এখানে থাকবে না আমার সাথে বেঙ্গালুরু চলে যাবে? বেঙ্গালুরু? আমি কেন যাব? কিন্তু এখানে একা থাকবে কি করে? কেন, তিথি আছে তো। তুমি ভুলে গেছো বাবা, তিথিও 3 মাস আগেই চেন্নাই চলে গেছে। ও তাই না? আচ্ছা, আমাকে একটু সময় দে ভাবার, দেখছি কি করি। তুমি যা চাইবে তাই হবে বাবা, কোনো জোর নেই। ইচ্ছে করলে থাকতে পারো, ইচ্ছে করলে আমাদের সাথে চলে যেতেও পারো। এখানে থাকলে আমি মিঠাইকে বলে দেব, ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নেবে। তবে ইচ্ছে করলে কিছুদিনের জন্য আমার কাছে গিয়েও থাকতে পারো, ভালো লাগবে। আসলে মাকে ছাড়া তুমি তো কখনো। একটু সময় দে আমাকে মন্টু, প্লিজ। ঠিক আছে বাবা, তাড়া নেই কোনো, তুমি রেস্ট নাও, আমি আসছি এখন।
একটু কি বেশি তাড়া দিচ্ছিল ছেলে? অবশ্য ওরা কাজের মানুষ, চাকরি ছেড়ে এতদিন বাইরে থাকা। সে হোক না মায়ের মৃত্যু, জীবন তো আর থেমে থাকে না, কিছুতেই না। তাড়া থাকাটাই স্বাভাবিক, কিন্তু কিছু হিসেব যে বাকি থেকে যায়। উঠে গিয়ে ঘরে দরজা বন্ধ করে এলো পুলক। একটু ধাতস্থ হয়ে ড্রয়ার খুলে চিঠিগুলো বের করে পড়তে শুরু করলো। একের পর এক, একতরফা চিঠি। পড়লেই বোঝা যায় স্নাতক স্তরে পড়ার সময় দেখা হওয়া, তারপর ভালোবেসে ফেলা, শুধু নিজের দিকটাই এক এক করে খুঁটিয়ে লেখা। শুধু এক জায়গায় এসে আটকে গেল পুলক। তোমার দেওয়া ঠিকানা যত্ন করে আছে রাখা, মনের মণিকোঠায়। তাহলে নিজের বাড়ির ঠিকানা কি তবে ছন্দার নিজেরই দেওয়া ছিল? ছন্দা নিজেই চেয়েছিল যোগাযোগ রাখতে? কিন্তু কোনো চিঠিতেই তো তার উল্লেখ নেই যে ছন্দা আদৌ উত্তর দিত কিনা, সে কথা আর জানা হবে না। বুকের ভেতরে একটা কুবো পাখি ডেকে যাচ্ছিল অনেকক্ষণ ধরে। ছন্দাকেও ভাগ করে নিতে হলো শেষে। শেষ চিঠির তারিখ পাওয়া গেল বছর 7 আগেকার। তারপর থেকে কি আর কোনো যোগাযোগ ছিল না? না কোনো চিঠিপত্রের আদান প্রদান ছিল না? ছন্দার মনের আভাস পাওয়া যায় এমন কোনো নমুনা পাওয়াও গেল না। তবে চিঠিগুলো যত্ন করে রেখে দেওয়া থেকে এটা স্পষ্ট যে এগুলো দাম ওর কাছে অনেক ছিল। ঝরঝর করে কেঁদে ফেলল পুলক। তাহলে একাই থাকছো তুমি? হ্যাঁ, দেখো এখনো ইচ্ছে করলে চলে আসতে পারো আমার ওখানে। আসলে তিথিও সদ্য গেল ওদিকে, মায়ের স্ট্রোকটা যে এখনই। মিঠাই আছে তো, দরকারে ডেকে নেব, তুই ভাবিস না। চিন্তায় থাকবো বাবা, আসলে তুমি এভাবে একা তো কোনো দিন। সবাইকে এক না একদিন একা থাকতে হয় বাবু। তোর মা কি কোনোদিন ভেবেছিল এভাবে তুই একা একা থাকবি? এর আগে থেকেছিস কোনোদিন? নাকি তিথির মা বাবা বা তুই কখনো ভেবেছিলি ও অত দূরে গিয়ে ওভাবে একা একা থাকবে? থাকছে তো, আমিও পারবো। একটু যেন থতমত দেখালো মন্টুকে। বোধহয় বরাবরের শান্ত বাবার মুখ থেকে এমন কাট কাট উত্তর আশা করেনি। বাইরে দাঁড়িয়ে খুব হাত পা নেড়ে ফোনে কথা বলছিল তিথি। ভেতরে এসে বলল, তোমার গাড়ি কিন্তু 10 মিনিটে ঢুকবে, রেডি তো? হ্যাঁ, লাগেজ তো বাইরে নিয়ে রেখেছি, আসছি বাবা। পরের কথাটা পুলককে উদ্দেশ্য করে। মাথা নেড়ে সায় দিয়ে উঠে দাঁড়ালো পুলক। ছেলেটার যাবার সময় রাগারাগির কোনো মানেই হয় না। এসব ছন্দা মানত খুব। কিভাবে যেন পুলকের মনেও ঢুকিয়ে দিয়েছে নিজের ধারণাগুলো। বাইরের দরজা অবধি ছেলে এগিয়ে দিতে দিতে মনে হলো এবার আরেক জীবন শুরু হলো বোধহয়। আজকেই ছেলে যাচ্ছে, কাল সকালে তিথি যাবে। তবে এখান থেকে নয়, নিজের মা বাবার কাছে চলে যাবে আজকে। ওই বাড়ি থেকে এয়ারপোর্ট আছে। আজ থেকে বাড়িতে সম্পূর্ণ একা পুলক। শেষবারের মতো চিঠিগুলো বের করলো পুলক। পেছনের বাগানে সব পোড়াবে আজকে। জ্বলে পুড়ে ছাই হয়ে যাক সব। ছন্দার ধুলোয় মিশিয়ে যাওয়া শরীরের সাথে দ্বিতীয় অস্তিত্ব জ্বলে শেষ হয়ে যাক না হয়। ঠিক তখনই বাড়ির ল্যান্ডলাইনে ফোনটা এলো। আজকাল সবাই মোবাইল ব্যবহার করে, ল্যান্ড ফোনের তেমন ব্যবহারও নেই। তবু ছন্দা উঠিয়ে দিতে দেয়নি কিছুতেই। বলতো এটা এত পুরনো নম্বর, সবার কাছে আছে, থাকুক না। মোবাইল নম্বর তো বদলে যায়, লাইনে ডিস্টার্ব হয়। আর তর্ক না করে রেখে দিয়েছে পুলক। আজকে ফোনটা বাজতে মনে পড়লো বড় একটা কেউ ফোন করেও না, ছন্দাই কথা বলতো বেশি। চেয়ারে বসে ফোনটা কানে তুলল পুলক। হ্যালো। ওপাশে নিস্তব্ধতা। কেউ কি আছেন ওদিকে? হ্যালো। কোনো উত্তর না পেয়ে বার কয়েক হ্যালো হ্যালো করে নামিয়ে রেখে দিল সে। একটু বাদে আবার ফোন। হ্যাঁ বলুন, কে বলছেন? একটু যেন দীর্ঘশ্বাস ফেলার শব্দ। তারপর খুব আস্তে আস্তে একটা স্বর ভেসে এলো। আমি কি ছন্দা চ্যাটার্জির সাথে কথা বলতে পারি? ছন্দা তো, বলেই যেন কেমন লাগলো পুলকের। জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কে? আমি মানে ছন্দাও নেই? না, নেই, ছন্দা নেই। কখন ফিরবে? দেখুন, আপনি কে, কেন ফোন করেছেন কিছুই বলছেন না। ছন্দার নেই। 3 সপ্তাহ হলো আমাদের ছেড়ে চলে গেছে। স্ট্রোক হয়েছিল। আমি ওর স্বামী বলছি। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। কি বলছেন? ইন্দু? হিন্দু নেই? এবার যেন 100 ভোল্টের একটা ঝটকা খেলো পুলক। ইন্দু বলে ডাকার তেমন তো কেউ আর অবশিষ্ট নেই ছন্দার বাপের বাড়িতে। দিদি, পিসি, মাসি এসবে বেঁচে আছে শুধু। তবে কি? আচ্ছা, আপনি কি? বলতে গিয়ে টের পেল লাইনটা কেটে গেছে। কলার আইডি দেখে রিং ব্যাক করলো সে সঙ্গে সঙ্গেই। একটা কান্না ভেজা গলা তুলল ফোনটা। হ্যালো। আপনি কি ইন্দুকে খুঁজছিলেন? আপনি মানে? হ্যাঁ, ছন্দার সাথে একটু দরকার ছিল।
আমার ছন্দা তো চলে গেছে কবেই, আপনার ইন্দু এখনো বেঁচে আছে কিছু চিঠির মধ্যে, হয়তো সারা জীবন থাকবে। পারলে এসে চিঠিগুলো নিয়ে যাবেন। আমি মানে আপনি কি করে? ছন্দা যাবার পরেই আমার হাতে এসেছে, আগে জানতাম না, তাহলে গল্পটা একটু আলাদা হতে পারতো হয়তো। চিঠিগুলো ওকেই লেখা ছিল তো, আমি আর কি করব নিয়ে। আসলে জানতাম না যে ও আর নেই, তাহলে হয়তো। ঠিক আছে, চিঠির জন্য না হোক, একবার এসে আমার সাথে দেখা হয়ে যাক না হয়। আসবেন? ইচ্ছে করলে নিজের পরিবার নিয়েও। হ্যাঁ, আসবো। আপনি কখন ফাঁকা থাকবেন? ও হ্যাঁ, আরেকটা কথা, আমার কোনো পরিবার নেই, আমি অবিবাহিত, একাই থাকি, আমার মা চলে যাবার পর থেকেই। এই ধরুন পরশু আসুন বিকেলের দিকে, আমি একাই থাকবো। আর হ্যাঁ, আমার মোবাইল নম্বরটাও নিয়ে নিন যদি বাড়ি চিনতে। আপনার বাড়ি আমি চিনি, ভেতরে কোনোদিন যাইনি হয়তো, তবে বাড়ি চিনি। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। ফোনটা আচমকা পেয়ে যতটা অবাক লেগেছিল ছন্দার এভাবে দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করার কথা ভেবে, ভদ্রলোকের সাথে কথা বলে ততটাই শান্ত লাগছিল নিজেকে, ভাবল পুলক। পুলক নিজে তো সবটাই পেয়েছে, ছন্দাকে, ছন্দার শারীরিক উপস্থিতি, সাংসারিক জীবন, সবটাই। কিন্তু উনি শুধু একজনকে ভালোবেসেই জীবন কাটিয়ে দিলেন। কোনোদিন নিজের করে পাবেন না সেটা জেনেও চিঠিগুলো পড়তে পড়তে বড় নিঃস্ব মনে হচ্ছিল নিজেকে। আজ বুঝলেন, সবটা না পেয়েও কেউ ধনী থেকে যেতে পারে নিজের মতো করে। তারপরেই মনে হলো, নামটা তো জানা হলো না ভদ্রলোকের। তবে যাই হোক, যার চিঠি এত বছর হলদে হয়ে আসতে থাকা পাতায় যত্ন করে আলমারির ভেতরে লকারে তুলে রাখা থাকে, ছন্দার জন্য সেই সম্মানটুকু ওনার প্রাপ্য। শেষ বয়সে একা হয়ে যাবার আগে নয় জীবনকে নতুন করে আরেকবার দেখা হোক, একলা জীবনের প্রথম পদক্ষেপ সাথে নিয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।